হিমালয়ের কোলে কুয়াশায় ঢাকা এক পাহাড়ি শহর দার্জিলিং। চা বাগান, পাহাড়ি রাস্তা আর দূরের তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা, সব মিলিয়ে আজ এটি ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। কিন্তু জানেন কি, মাত্র 2 শতাব্দী আগে এই জায়গাটি ছিল প্রায় সম্পূর্ণ জনশূন্য। ঘন জঙ্গল, দুর্গম পাহাড়ি পথ আর কিছু লেপচা জনগোষ্ঠীর ছোট ছোট বসতি, এই ছিল তার পরিচয়। কিভাবে এই নির্জন পাহাড়ি অঞ্চল একদিন ব্রিটিশ সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ পাহাড়ি শহরে পরিণত হলো? বন্ধুরা, আজ সেই ইতিহাসের সাথেই জুড়ে থাকবে আমার এক হঠাৎ দার্জিলিং ভ্রমণের গল্প। কাজের ব্যস্ততা আর শহরের কোলাহল থেকে মুক্তি পেতে হঠাৎ করেই একদিন সপ্তাহান্তে দার্জিলিংয়ের পথে রওনা দিলাম। বহরমপুর থেকে রাতের যাত্রা শুরু হলো। ঘড়িতে এখন বাজে 4:21। এই মুহূর্তে আমরা শিলিগুড়ি ক্রস করছি। সূর্য এখনো ওঠেনি, অনেক দেরিই আছে, তো আমরা এগিয়ে চলেছি। একটা চায়ের দোকান খুঁজছি, একটা চায়ের দোকান। সারা রাত ঘুম নেই, চোখে একটু ক্লান্তি ভাব অবশ্যই আছে, তবুও পাহাড় ডাকছে, ছুটে চলেছে পাহাড়ের দিকে। রাকেশ কিন্তু ননস্টপ চালিয়ে যাচ্ছে। বহুক্ষণ হয়ে গেল। আমরা সেই কটার সময় শুরু করেছিলাম? 7:30, 8টার দিকে আমরা বহরমপুর ছেড়ে বেরিয়েছি। এখন ভোর 4টে বেজে গেছে। ও কিন্তু ননস্টপ চালিয়ে যাচ্ছে। মাঝে অবশ্য একবার আমরা থেমেছি। সারা রাত সমতল রাস্তা পেরিয়ে যখন পাহাড়ি আঁকাবাঁকা পথে গাড়ি উঠতে শুরু করলো, তখন মনে হচ্ছিল আমরা যেন ধীরে ধীরে এক অন্য জগতে ঢুকে পড়ছি। ভোরের আলো ফুটতে না ফুটতেই পৌঁছে গেলাম পাহাড়ের কোলে কার্শিয়াং। ছবি আমার পিছনে এই লেখাটা দেখতে পাচ্ছেন, আই লাভ কার্শিয়াং। তো এত ঝাপসা, এই জায়গাটা একটা সুন্দর একটা ভিউ পয়েন্ট, কিন্তু ভিউ পয়েন্টে কি অবস্থা দেখুন। পুরো মনে হচ্ছে সমুদ্র, শুধু এই ধার থেকে যেটুকু দাঁড়িয়ে আছি একদম সাদা, কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম ভয়ঙ্কর অবস্থা। কুয়াশায় পুরোপুরি ঢেকে গেছে রাস্তাঘাট, সাংঘাতিক। কেমন দেখলি? ভালোই, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো সাদা, তাই না? কুয়াশা মেঘ নেমেছে। খুব সকাল সকাল ঢুকে পড়েছি পাহাড়ি এলাকায়, তাই একটু ধীরে সুস্থেই আমরা এগোতে চাইলাম। কার্শিয়াং থেকে আবার আমরা রওনা দিলাম। দুর্দান্ত একটা ভিউ পয়েন্ট পেয়ে দাঁড়িয়ে পড়লাম। এখানে দাঁড়ানোর উদ্দেশ্য ছিল না, কিন্তু দাঁড়িয়ে পড়লাম। অপূর্ব এই সৌন্দর্যটা, মাঝে মাঝে মেঘে ঢেকে যাচ্ছে পুরো জায়গাটা। তো এই মুহূর্তে যেন একটু আলোর ছটা পেয়েছি, কুয়াশাচ্ছন্ন বা মেঘ ভেসে আসছে, কিন্তু এই জায়গাটা এত সুন্দর লাগলো, এত সুন্দর লাগলো। গাড়ি থেকে নেমে যে মুহূর্তে ছবি তুলছিলাম, ফিরে এসে দেখি মৌলি এবং আমার সারথি রাকেশ দুজনেই ঘুমিয়ে পড়েছে গাড়ির মধ্যে। একটু রোদ ঝলমলে, আর তার সাথে পেয়ে গেছে খিদে। এখানে একটা দোকান পেলাম, দোকানে বললাম, রাকেশকে বললাম যে গাড়িটা একটু দাঁড় করাও, আমরা একটু খাওয়া দাওয়া করেন এখান থেকে। কি আছে? মোমো। আর এখানে কি আছে? রুটি, আলুর দম। আমাদের ওদিককার মতো না, এখানকার মোর টেস্টি আলাদা। এই রুটি আর সবজি। এই দোকান থেকে কিন্তু একটা দারুণ ভিউ পয়েন্ট আছে, বেশ কিছু ছবি তোলা, ফুলের গাছ প্রচুর এখানে, মানে বাইরেটা খুবই সুন্দর। তো ভালো লাগলো দোকানটায় এসে। কার্শিয়াং থেকে আমাদের পরবর্তী গন্তব্য ছিল ঘুম স্টেশন। এটি ভারতের অন্যতম উচ্চতম রেল স্টেশন। পাহাড়ের বুক চিরে ধীরে ধীরে চলা বিখ্যাত টয় ট্রেনের ইতিহাস যেন এখানেই জীবন্ত হয়ে আছে। 1879 থেকে 1881 সালের মধ্যে তৈরি হয়েছিল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। আজও এই রেলপথ পাহাড়ের ঐতিহ্যের এক জীবন্ত স্মারক। সেই জায়গায় পৌঁছে গেছি। এই যে জায়গায় যেতে যেতে না দাঁড়ালে হয় না, 7407 ফুট উঁচু সেই ঘুম রেল স্টেশন। ঘুম স্টেশন থেকে আমরা চললাম বাতাসিয়া লুপের দিকে। এটি দার্জিলিং হিমালয় রেলওয়ের একটি অসাধারণ প্রকৌশল নিদর্শন। পাহাড়ের কোলে তৈরি এই রেলপথ ট্রেনের চড়াই পথকে সহজ করে দেয়। এখান থেকে দূরে দেখা যায় তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা, আর পাশেই রয়েছে গোর্খা সৈন্যদের স্মৃতিতে নির্মিত ওয়ার মেমোরিয়াল। এখানে 50 টাকা টিকিট, এবং সেই টিকিটের বিনিময়ে এখানে ঢুকতে হয়।
দার্জিলিংয়ে এসে আই লাভ দার্জিলিংয়ে সেলফি নেবেন না তা তো হয় না, ফাঁকা পাওয়া মুশকিল। তো তার ফাঁকেই একটা ছবি তুলে নিয়েছি, সেলফি তুলে নিয়েছি। এবার আমরা ঘুরে দেখব পুরোটা। দূরবীনের ব্যবস্থা আছে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, কিন্তু আজকে কুয়াশা আছে, সুতরাং দূরবীনের চোখ লাগিয়েও কাঞ্চনজঙ্ঘা দেখা সম্ভব না, তাই আর চোখ লাগানোর কোনো চেষ্টাও করলাম না। বাতাসিয়ার লুপ দেখে আমরা চলে গেলাম হোমস্টেতে। অনেক জায়গায় যে সমস্যাটা হয় কার পার্কিং নিয়ে, যেহেতু বহরমপুর থেকে আমি গাড়ি নিয়েই এসেছি, তাই একটা প্রয়োজন ছিল গাড়ি রাখার ব্যবস্থা। এখানে আমাদের গাড়িটা রয়েছে, আর সারথি রাকেশ। তো এখানে এদের এই ব্যবস্থাটা রয়েছে, অনেকগুলো গাড়ি এখানে অলরেডি 4টে 4 হুইলার এখানে রয়েছে, প্রচুর বাইক পার্কিং আছে। যারা বাইরে ট্রাভেল করতে যায় বা রাইডিং করতে যায় তাদের জন্য কিন্তু এই জায়গাটা ভীষণ সুবিধা। তো এটা কোনো প্রমোশন নয়, এদের সঙ্গে আমার সেরকম কোনো কন্ট্রাক্টও নেই। তবুও এর আগে একটা ভিডিওতে অনেকেই বলেছিলেন যে কেমন থাকলেন, কোথায় থাকলেন, হোটেল সম্বন্ধে অনেকে জানতে চেয়েছিলেন। আমার পিছনে যে রাস্তাটা গাড়িগুলো যাচ্ছে এটা দার্জিলিং ম্যালে চলে গেছে। এখান থেকে 3 কিলোমিটারের মধ্যেই হচ্ছে দার্জিলিং ম্যাল। আর এই সামনের দিকে যে রাস্তা, এই রাস্তাতেই যাব, এটা ঘুম স্টেশন হয়ে চলে গেছে সোজা মিরিকের দিকে। আর হোটেলটা ভালো, এটা হোটেল না হোমস্টে? ডিএইচএস। এই হলো, হ্যাঁ যা মনে হয় বসে পড়ো ওখানে, হাত ধুয়ে নাও মনে, হ্যাঁ হাত ধুয়ে নে। রুমের মধ্যে থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, বাইরের যে দৃশ্য। এই রুমের ভেতর থেকে আমি দেখাচ্ছি, দেখুন এই যে ভিউটা, এটা কিন্তু অসাধারণ একটা ভিউ। এখান থেকে পুরো পাহাড়, এদিকে পাইন গাছের ঢল নেমেছে, এদিকে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের গায়ে সারি সারি বাড়ি, দূরে নীল আকাশ, পেঁজা তুলোর মতো মেঘগুলো ভাসছে। অপূর্ব একটা দৃশ্য যেটা, এবং এই রুমটা এমনভাবে এরা তৈরি করেছে যে পুরোটাই কিন্তু দেখুন কাঁচের। আর এই দিকে যেটা দেখা যাচ্ছে, আমি কিন্তু এখনো কাঁচ খুলিনি, কাঁচের ভেতর থেকে দেখাচ্ছি আপনাদের। এখানে একটা রেল লাইন চলে গেছে, সারা দিন ধরে টয় ট্রেনের আওয়াজ পাচ্ছি, টয় ট্রেন যাচ্ছে, অনেকগুলো টয় ট্রেন, আমি ঠিক কাউন্ট করিনি, কিন্তু অনেকগুলো টয় ট্রেন যাতায়াত করছে এই দিক দিয়ে। তো রুমটা কিন্তু বেশ ভালো, বেশ সুন্দর, আর একটা দারুণ ডিজাইন আছে, এবং পুরোটা কাঠের। আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপরের যে অংশগুলো, এটা পুরোটা কাঠের। আর ঘর এখানে ডুপ্লেক্স টাইপের। এখানে এদিকে যে রুমটা রয়েছে, এখানে একটা বেড রয়েছে এখানটা, আর ঠিক এই দিক দিয়ে একটা সিঁড়ি উঠে গেছে, এই যে উপরটা আমি যদি দেখাই, এই দিক দিয়ে উঠে গিয়ে এইখানে একটা বেড রয়েছে, তো এটা বেশ মজাদার। উপর থেকে জানলা দিয়েও কিন্তু একটা ভিউ পয়েন্ট রয়েছে। দুপুরে হোমস্টেতে কিছুটা বিশ্রাম নেওয়ার পর বিকেলে আবার আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র ম্যাল রোডে। সেই জায়গা যেখানে ম্যালে ঢুকলে মানুষ ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ে, এখন আছি সেই জায়গাতে। এই সেই জায়গা, এখানে একটা বড় লাইন পড়ে গেছে, কে কত ছবি তুলতে পারে। এটার সামনে ছবি না তুললে তো হবে না, এত দূর থেকে মানুষ আসছেন, সেই হোপ। আর এই সেই ম্যালের ফাঁকা জায়গাটা, যে জায়গাটা বরাবর ভালো লাগে। এর আগে যখন এসেছিলাম তখন দিনের বেলায় এসেছিলাম, দিনে আসার ফলে একটা কী হয়েছে যে এই যে ভিউ পয়েন্টটা, এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা সেই সময় দেখতে পেয়েছিলাম। কিন্তু এখন তো চারিদিকে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, আর এই চত্বরটা একটু ফাঁকা। প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে, মানে বেশ ঠান্ডা পড়েছে, সকাল থেকে তো কুয়াশাচ্ছন্ন ছিল। পরদিন সকালে ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিলাম নতুন কিছু জায়গা দেখার উদ্দেশ্যে।
এবার লেপচা জগতে ঢুকবো আমরা। এখানকার দৃশ্য দেখেই কিন্তু দারুণ লাগছে, চারিদিকে পাইনের জঙ্গল ও অসাধারণ জায়গাটা। মানে কেমন লাগছে বলতে জায়গাটা? ভালো লাগছে, পাহাড়ে উঠতে মজা লাগছে। কাল থেকে যতগুলো ঘুরলি এই জায়গাটা কেমন লাগছে? সবথেকে বেস্ট, কিন্তু কাঁপুনি ধরে যাচ্ছে বল, উইন্টার পরে ঠান্ডা করছে। দারুণ ঠান্ডা। দার্জিলিংয়ের কাছাকাছি অবস্থিত এক শান্ত ও মনোরম পাহাড়ি এই পর্যটন কেন্দ্র, যা মূল শহর দার্জিলিং থেকে প্রায় 19 কিলোমিটার দূরে ঘন পাইন ও ওক বনের মধ্যে অবস্থিত। নাম থেকেই বোঝা যায় এই অঞ্চলের সঙ্গে জড়িয়ে আছে প্রাচীন লেপচা মানুষদের ইতিহাস ও বসতি। আকাশ পরিষ্কার থাকলে এই নিস্তব্ধ পাহাড়ি পরিবেশ থেকেও দেখা যায় কাঞ্চনজঙ্ঘা পর্বতের দৃশ্য, এবং পাখির কোলাহলে ভরা বনভূমি এই স্থানটিকে প্রকৃতপ্রেমী ও ফটোগ্রাফারদের কাছে বিশেষ আকর্ষণীয় করে তুলেছে। দার্জিলিংয়ের ভিড়ভাট্টা থেকে দূরে প্রকৃতির সান্নিধ্যে কিছুটা শান্ত সময় কাটানোর জন্য লেপচা জগৎ এক আদর্শ জায়গা। লেপচা জগৎ দেখেই আমরা এবার রওনা দিলাম সীমানা ভিউ পয়েন্টের দিকে। এখান থেকে ভারত ও নেপালের পাহাড়ি সৌন্দর্য একসঙ্গে দেখা। আবার একটা অন্য জায়গায় চলে এসেছি, সীমানা ভিউ পয়েন্ট। ঠিক ওই দিকের পাহাড়টা হচ্ছে নেপাল। এটা আমরা সীমানা ভিউ পয়েন্টে আসলাম এখন। হ্যাঁ, এই সামনে এটা ছোট বর্ডারটা কোন জায়গায় আছে? বর্ডারটা আপনার ওইখানে নেপাল বর্ডার আছে। ওখানে নেপাল বর্ডার আছে। আর এইদিকে যে গ্রামটা দেখতে পাচ্ছি, নিচের শহরটা হচ্ছে নেপাল। এটা পুরোটাই নেপাল শহর, তাই তো? এখন একটু ইয়ে আছে, কুয়াশা আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে, খালি চোখে দেখা যাচ্ছে, ক্যামেরায় কতটা ধরা পড়ছে জানি না, কিন্তু দারুণ লাগছে। সীমানা ভিউ পয়েন্ট দেখে আমরা এগিয়ে গেলাম নেপাল বর্ডারের কাছে। বর্ডার ক্রস করে ঢুকে পড়লাম নেপালের ভেতর। নেপাল বর্ডারের ভেতর এখন দাঁড়িয়ে আছি। এর সামনে কিছুটা গেলেই হচ্ছে পশুপতি মার্কেট, তবে এবার পশুপতি মার্কেট আর যাচ্ছি না। বর্ডার এলাকায় বর্ডার মার্কেটেই অনেক দোকান আছে, যেখান থেকে অনেক কিছু কেনা যেতে পারে। আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন, অথবা পশুপতি মার্কেটও যেতে পারেন। মেয়ে হঠাৎ বায়না ধরল নেপালের থুকপা খাবে, তাই পাশেই অবস্থিত একটি দোকানে ঢুকে পড়লাম। এটা কি রে? থুকপা। থুকপা কি দিয়ে তৈরি এটা? এটা স্যুপ দিয়ে তৈরি করে, আর চাউমিন ঢেলে দেয়। কোথায় শিখেছিস এসব? ইউটিউবে? হ্যাঁ। নেপাল গেট থেকে বেরিয়ে এবার আমরা চললাম মিরিকের উদ্দেশ্যে। এবারের দার্জিলিং ভ্রমণের এটাই ছিল আমাদের শেষ দেখা। হ্যাঁ, চলে এলাম এবার মিরিক। দার্জিলিং ভ্রমণের শেষ আমাদের ভ্রমণ। আমরা ঘুরতে ঘুরতে ফিরে চলেছি ঝটিকা সফর, প্রায় বলতে গেলে 2 দিনের সফরে দার্জিলিংয়ে মিরিক। আর মিরিকের এখন একটা মেলা চলছে, যে কারণে সম্ভবত একটু ভিড়টা বেশি। প্রচুর পরিমাণের লোক এখানে এসছে, দুর্দান্ত একটা ভিড়। এদিকে সামনেই দোকানগুলো বসেছে, এখানটা দূরে জঙ্গল, সামনে লেক। আমরা এক এক করে সব এবার ঘুরব। সুমেন্দু লেক, যার সৌন্দর্যই আলাদা, আর এখানে বোটিংটাও করা যায়। দারুণ দারুণ জায়গাটা। হিমালয়ের কোলে অবস্থিত সুন্দর পাহাড়ি শহর মিরিক আজ একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হলেও একসময় এটি ছিল ছোট্ট পাহাড়ি গ্রাম ও কমলালেবুর বাগানের জন্য পরিচিত অঞ্চল। ব্রিটিশ আমলে দার্জিলিং পাহাড়ে চা বাগানের বিস্তারের সাথে সাথে এই এলাকার গুরুত্ব বাড়তে থাকে। পরে 1970-এর দশকে গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল পর্যটন উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করলে মিরিককে নতুন করে গড়ে তোলা হয়। প্রায় 1.25 কিলোমিটার লম্বা এই মনোরম লেকের একপাশে পাইন বন আর অন্য পাশে শহর। সময়ের সাথে সাথে লেকের চারপাশে বাগান, নৌকা ভ্রমণ ও পর্যটন অবকাঠামো গড়ে উঠেছে। ফলে মিরিক আজ দার্জিলিং পাহাড়ে অন্যতম শান্ত ও ইতিহাস সমৃদ্ধ পর্যটন স্থানে পরিণত হয়েছে। এই লেকের ধারে যে এটা আছে না, এই পাইন ফরেস্টটা, এটা কিন্তু অসাধারণ। ছবি তোলার জন্য তো আদর্শ জায়গা। দুর্দান্ত এর একটা ভিউ, সত্যি মানে মনোমুগ্ধকর। আর কি বলবো, নতুন করে বলার কিছু নেই। এই লেকের ধারের এই জঙ্গলটা সত্যি অপূর্ব। সুমেন্দু লেকের পাশে বসে পাহাড় আর পাইন বনের সৌন্দর্য উপভোগ করা সত্যিই এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। আজ যে দার্জিলিং এত সুন্দর শহর,
একসময় কিন্তু এটি ছিল সিকিম রাজ্যের অংশ। এখানে বসবাস করত মূলত লেপচা জনগোষ্ঠী। কিন্তু অষ্টাদশ শতকের শেষ দিকে নেপালের গোর্খা শক্তি সিকিমের অনেক অঞ্চল দখল করে নেয়। এই পরিস্থিতিতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হস্তক্ষেপ করে। 1814 সালে শুরু হয় অ্যাংলো নেপাল যুদ্ধ। 2 বছরের যুদ্ধের পর 1815 সালে স্বাক্ষরিত হয় সুগৌলি চুক্তি। এরপর 1817 সালের তিতালিয়া চুক্তির মাধ্যমে সিকিম আবার ফিরে পায় তার জমি। 1828 সালে ব্রিটিশ কর্মকর্তা জর্জ উইলিয়াম লয়েড পাহাড়ে উঠে দার্জিলিং দেখে মুগ্ধ হয়ে যান। তিনি মনে করেছিলেন এই জায়গাটি ব্রিটিশদের জন্য একটি আদর্শ পাহাড়ি স্বাস্থ্যকেন্দ্র হতে পারে। তার রিপোর্ট পৌঁছে যায় গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিকের কাছে। অবশেষে 1835 সালের 1 ফেব্রুয়ারি সিকিমের রাজা একটি দানপত্রে স্বাক্ষর করেন। এর মাধ্যমে দার্জিলিং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায়। বিনিময়ে রাজা পান কয়েকটি উপহার: একটি ডাবল ব্যারেল বন্দুক, একটি রাইফেল, কিছু লাল কাপড় এবং 2টি শাল। আজ শুনলে সত্যিই অবাক লাগে। যে জায়গাটি পরে বিশ্ববিখ্যাত হবে, তখন সেটিকে প্রায় মূল্যহীন পাহাড়ি জমি মনে করা হয়েছিল। একসময়ে যে পাহাড়ি অঞ্চল ছিল প্রায় জনশূন্য, সেই জায়গায় আজ বিশ্বের অন্যতম সুন্দর পাহাড়ি শহর। ইতিহাস, প্রকৃতি আর সংস্কৃতির এক অপূর্ব মিলনস্থল দার্জিলিং। আর আমার এই হঠাৎ সপ্তাহান্তের ভ্রমণটি মনে করিয়ে দিল, ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, অনেক সময় পাহাড়ের কুয়াশার মধ্যেও লুকিয়ে থাকে।